2024 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে শুরু হয় সমন্বিত ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে টানা 36 দিনের গণ আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। আপামর মানুষের সেই আন্দোলনে পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের, পালিয়ে যায় তৎকালীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আন্দোলনের সূচনার দিনটি নিয়ে আতিকুর রহমান তিতাসের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে 2024 সালের 5 জুন হাইকোর্টের এক রায়ের পর নতুন করে উত্তেজনা তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে। রায়ের পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ শুরু হলেও জুন জুড়েই চলে আন্দোলন প্রস্তুতি ও সংগঠন। অবশেষে 1 জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মসূচি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আন্দোলনের মূল দাবি ছিল 2018 সালের কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা এবং সরকারি চাকরিতে বৈষম্যমুক্ত সুযোগ নিশ্চিত করা। রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে আন্দোলনকারীরা 4 দফা দাবি ঘোষণা করেন এবং পরবর্তীতে কর্মসূচিরও ঘোষণা দেন। একই সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচিও সামনে আসে। শুরুতে আন্দোলনের গুরুত্ব রাজনৈতিকভাবে যথেষ্ট বিবেচনায় না এলেও পরবর্তী সময়ে এই ছাত্র আন্দোলনই বৃহত্তর গণ আন্দোলনের ভিত্তি তৈরি করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে 1 জুলাই তাই একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে আলোচিত হয়ে আসছে, কারণ এই জুলাই অভ্যুত্থান ঘিরেই পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের, পালিয়ে যান শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আজ 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 10 বছর পূর্ণ হলো। সময়ের হিসাবে 1 দশক পেরিয়ে গেলেও সেই রাতের আতঙ্ক এখনও বাংলাদেশের নিরাপত্তা ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে আছে। 2016 সালের এই দিনে গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে সশস্ত্র হামলার পর সৃষ্টি হয় দীর্ঘ জিম্মি সংকট। সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে সংকটের অবসান ঘটে। ওই হামলায় 20 জন জিম্মি এবং দায়িত্ব পালনকালে পুলিশের 2 কর্মকর্তা নিহত হন। 2016 সালের এ প্রাণঘাতী হামলার মামলায় বিচারের 2 ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শেষ ধাপের বিচার। রাষ্ট্রপক্ষ বলছে, হোলি আর্টিজানের এই ঘটনা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, এতে বেশ কয়েকজন বিদেশি নাগরিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সুতরাং এই বিচার শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গুরুত্ব রয়েছে। সে বিষয়টি বিবেচনায় রেখে রাষ্ট্রপক্ষ উদ্যোগী হবে। সিরাজগঞ্জে যমুনা নদীর ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। খোলা আকাশের নিচে আশ্রয়হীন হাজারো পরিবার। ভাঙনের কবলে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান। বালুর বস্তা ফেলেও শেষ রক্ষা হচ্ছে না। প্রতিনিধি আব্দুল লতিফের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাগুটিয়া ও উমারপুর ইউনিয়নের নদীপাড়ের মানুষ। চলতি বর্ষা মৌসুমে নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে প্রায় 20টি পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বহু ফসলি জমি। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, তাঁত কারখানা, মসজিদ, কবরস্থান, হাট বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক। আমাদের এই এলাকায় স্থায়ী একটা বেড়বাদ করে দিক, এটাই আমাদের কাছে খুবই চাওয়া। 3-4 বার বাড়ি ভাঙলাম, মাথায় আর এক জায়গা দেখেছি, বাড়ি করার মতন জায়গা নাই। আমরা ভাঙিয়ে আছেন সরকার আমরা বেরিবেদটা যদি দিয়ে দেয় আমরা তবে থাকি, জায়গা আমাদের নাই, কি আমাদের জায়গা ভাঙিয়ে উঠে গেছে টাকা এই সব জায়গায়। চরনাকালিয়া, চরবিনানি, চর সলিমাবাদ সহ কয়েকটি গ্রামে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ভাঙনের আতঙ্কে অনেকেই নিজ উদ্যোগে ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। আবার অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। খোলা আকাশের নিচে অবস্থা কষ্ট করে আছি, সবার কোনো স্থান নাই। আমরা এখানে খুব অসহায় আছি, আমার কেন যাওয়ার মতো কোনো জায়গা নাই। নদীর কাছে একবার ভাঙ্গে আইসা আসছিলাম, ফের আবার ভাঙ্গে গেল, কখনো যাবো কোনো ঠিকানা নাই। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে বালুর বস্তা ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে উপজেলার নির্বাহী অফিসার জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সহযোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণকে নিয়ে ওখানে আমরা পরিদর্শন করেছি। এই পর্যন্ত প্রায় 15 থেকে 18টি বাড়ি ভেঙে গিয়েছে। তো যারা নদী ভাঙনের শিকার তাদেরকে
সরকারিভাবে সহযোগিতা করা হবে। নদীর তীর রক্ষা ও ভাঙন নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নিয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। চৌহালিতে 2-3টি পয়েন্টে আমাদের অস্থায়ী প্রতিরক্ষা কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ফেলে আমরা ভাঙনগুলো তাৎক্ষণিক কার্যক্রম করতেছি এবং ভাঙন কন্ট্রোলে আছে। নদীপাড়ের মানুষের চোখে এখন শুধুই একটাই প্রশ্ন, স্থায়ী বাঁধ কবে? যমুনার ভাঙন শুধু মাটি নেয় না, নিয়ে যায় মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকু। হাফিজা খানম জুথি, মাই টিভি। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট নির্মাণ কাজ নিয়ে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও এখন পর্যন্ত কোনো কাজে আসছে না জেলেদের। এখানে নেই কোনো কার্যক্রম, নেই জনবল। কবে কার্যক্রম চালু হবে তার নেই কোনো সঠিক জবাব। নির্মাণ কাজ নিয়েও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে তামান্না সাদিকা জানাচ্ছেন বিস্তারিত। দ্বীপ জেলা ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মেঘনা নদীর তীরে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হলেও এখনও এর ব্যবহার শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে অনিয়মের পাশাপাশি জেলেদের জন্য প্রতিশ্রুত অনেক সুবিধাও দেয়া হয়নি। তাদের দাবি, জেনারেটর, মিনি হিমাগার, ডিজিটাল স্কেল, বরফ সংরক্ষণ ও প্যাকেজিং সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে নিয়েছে। এছাড়া স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে। টাকাগুলো সব অবস্থা করলো। এখন এইটা ওই বেল পর্যন্ত মনে করুন যে ওর ক্ষেত ছিল, সেটাও হয় নাই। এটা তো কাম করছে, জানলা ছুটটা ফিরে যায়, ফিরে যায়, রাস্তা করেন তারা রাস্তা করতে না। তারপরে নিচ্ছে কাম করছে, অর্ধেক করছে, অর্ধেক বাকি রয়েছে। দিছে আমাকে ভালো জন্য, তো আমাকে খারাপ হইতেছে এটা বন্ধ থাকার কারণে। কাজ কাম কিছুটা করছে, কিছুটা বাকি আছে। জনগণের টাকা ফালায়া নদীর পারে, এটা তো কোনো কাজে আসতেছে না, কোনো লোকজন আয় নাই, কোনো কাজ কাম বন্ধ। মাছটা বেশ এটা মা এবার শুরুই হয় না, যে 1.5 বছর ভারে আছে এটার। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কাটিয়ে দিছে, শুধু ভবন করে দিয়ে দিছে। মাছ বিক্রি করব, এলাকায় উন্নয়ন হইব, কিন্তু তার তো কিছুই হইল না। তবে এসব বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভবন গ্রহণ করা হয়েছে, তবে রক্ষণাবেক্ষণের জন্য কোনো জনবল নেই। এটা একবারে সরাসরি মৎস্য অধিদপ্তরের ঢাকার প্রকল্প দপ্তর থেকে সরাসরি বাস্তবায়ন হয়েছে বিধায় তার কোনো নথিপত্র এই দপ্তরে নেই। আমরা এই ব্যাপারে যার জন্য কিছু বলতে পারছি না, এই কোনো তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে স্থানীয় জেলেদের দাবি, দ্রুত এই প্রকল্পের সমস্যা সমাধান করে মৎস্য অবতরণ কেন্দ্র যেন দ্রুত চালু করা হয়। তা না হলে কোটি কোটি টাকার এই প্রকল্প অযত্নে অবহেলায় ভেস্তে যেতে পারে। তামান্না সাদিকা, মাই টিভি। ডিজেলের বাড়তি দামে যখন সেচ দিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা, তখন কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলে দেখা মিলেছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগের। ব্যবহৃত বা পোড়া মোবিলের সঙ্গে বিশেষ বুস্টার ডোজ মিশিয়ে তৈরি হচ্ছে বিকল্প জ্বালানি, যা ব্যবহার করে কম খরচে চলছে সেচ যন্ত্র ও কৃষি সরঞ্জাম। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চল শহর থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরের এই এলাকায় কৃষিকাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি খরচ। উচ্চমূল্যের ডিজেল কিনে সেচ দেয়া অনেক কৃষকের জন্য হয়ে উঠেছিল কঠিন। এমন সময় স্থানীয় উদ্ভাবক মনিরুল ইসলাম নিয়ে আসেন নতুন ধারণা। পোড়া মোবিলের সঙ্গে বিশেষ বুস্টার ডোজ মিশিয়ে তৈরি করছেন বিকল্প জ্বালানি তেল। তার দাবি, 5 লিটার পোড়া মোবিলে নির্দিষ্ট মাত্রায় এই উপাদান মেশালে তার রূপ নেয় প্রায় 7 লিটার ব্যবহারযোগ্য জ্বালানিতে। 5 লিটার পোড়া মোবিলের সাথে 100 ml এর একটি ম্যাড মিশ্রিত করে ব্যবহার করাচ্ছি। সেক্ষেত্রে 5 লিটার পোড়া মোবিল 7 লিটার ডিজেলের সমান টাইম চলছে। শুধু দাবি নয়, স্থানীয় হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে পরীক্ষাও চালানো হয়েছে এই জ্বালানির। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক পরীক্ষায় ইঞ্জিন পরিচালনায় তা কার্যকর দেখা গেছে এবং ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি। ম্যাটটা ব্যবহার করে প্রসেস করে আমরা ঢেলে দিয়ে আমরা প্রায় আধা ঘন্টার অধিক সময় আমরা চালাইছি এবং এর কোনো ব্যাড ইফেক্ট আমরা দেখছি না এখন পর্যন্ত। কৃষকদের ভাষ্য, এই বিকল্প ব্যবস্থায় খরচ কমেছে, সহজ হয়েছে সেচ ও কৃষি যন্ত্র পরিচালনা। ব্লুস্টার বের করেছে, এতে আমাদের অনেক লাভজনক এবং খরচও খুব স্বল্প। এই কাজ আমরা করে সুফল পেয়েছি
কৃষকেরও সুবিধা, এইটা আমরা দিয়ে অনেকটা সেভ পাচ্ছি। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ বলছে বিষয়টি নিয়ে আরো পর্যবেক্ষণ ও পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বৃহৎ পরিসরে ব্যবহারযোগ্য কিনা। সফল হলে জ্বালানি সাশ্রয়ে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে চরাঞ্চলের কৃষিতে। আলাদা শব্দ নাই বা ধোঁয়া নাই, সেটা সুন্দরভাবে চলেছে এবং সেটা মেশিনগুলো ভালো থাকবে বলেই মনে করি। পরীক্ষা নিরীক্ষা করে যদি মানসম্মত হয় তাহলে আমরা ব্যাপকভাবে ব্যবহারের জন্য আমরা কৃষকদের আহ্বান জানাবো। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদলের আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি পালিত হয়েছে। রাত 12:01 প্রথম প্রহরে বগুড়া মহানগরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক MR হাসান পলাশের সঞ্চালনায় এই কর্মসূচিতে জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি আগামী 30 জুলাই পর্যন্ত চলবে বলে নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে। সাভারে মাদক সেবনের অভিযোগে 10 জনকে আটক করে 15 দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে শুনানি শেষে আসামিদের 15 দিনের করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ জানায় রাতে সাভারের বিরুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সেবনের অভিযোগে 10 জনকে আটক করা হয়। পরে আটককৃতদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে প্রত্যেককে 15 দিন করে কারাদণ্ড প্রদান করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোটালীপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নস এর সহযোগিতায় উপজেলা সড়কের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা হলরুম সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হক। মাগুরার মোহাম্মদপুরে মাদক সেবনের অপরাধে রিপন মোল্লা নামের এক যুবককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 100 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত রিপন মোল্লা উপজেলার মণ্ডলগাতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। মঙ্গলবার বিকেলে উপজেলার বনগ্রাম ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে 10 গ্রাম গাঁজা সহ তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত যুবক নিজের দোষ স্বীকার করলে উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই সাজা প্রদান করেন। উপজেলা প্রশাসন জানায় মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পটুয়াখালীর কলাপাড়ায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয় সৃষ্টির লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কবুতর, ফলজ গাছের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় 30 জন শিক্ষার্থীকে 3 জোড়া করে দেশীয় কবুতর, 50 জন শিক্ষার্থীকে একটি করে ফলজ ও বনজ গাছের চারা এবং 20 জন শিক্ষার্থীকে 20 শিক্ষা উপকরণ হিসেবে একটি করে ব্যাগ ও খাতা কলম বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলায় 14টি বিদ্যালয়ের 641 জন শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার পাশাপাশি অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা ও নিহতের ঘটনার জেরে টানা 3 দিন ধরে চলা সংঘর্ষ বন্ধের আশ্বাস দিয়েছে 2 গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের হস্তক্ষেপে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দারা সংঘর্ষ থেকে বিরত থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান। এ উদ্যোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ও গ্রামের সর্দাররা উপস্থিত ছিলেন। যে আমরা এই আমাদের সূর্যকান্দি এবং দরন্তি 2টা বিবদমান গ্রুপ একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 3 দিন যাবত তাদের মধ্যে একটি ঝগড়া হয়। এই ঝগড়া আজকে গিয়ে একটু
পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম নগরীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে 6 জন দগ্ধ হয়েছেন। গতকাল কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় নোঙর করা ট্রলারটির ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে ট্রলারের সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম সহ কয়েকজন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এ ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দিনাজপুরের পার্বতীপুরে খয়ের পুকুর হাট থেকে খোলাহাটি পর্যন্ত প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 9 কিলোমিটার সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষকে ম্যানেজ করে গভীর রাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে সড়ক নির্মাণের কাজ চলছিল। এ সময় উত্তেজিত স্থানীয়রা কাজ বন্ধ করে দেন। উপজেলা প্রকৌশলী মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে প্রায় 7 দিন ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি বাড়ি থেকে একটি বোমা সদৃশ্য বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ির মালিক বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। স্থানীয়দের দাবি, প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচল বাধাগ্রস্ত না করার হুমকির পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। গাংনী থানার ওসি আল মামুন জানান, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। কুমিল্লার দাউদকান্দি পৌরসভা মাঠে দাউদকান্দি নাগরিক ফোরামের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রেদাওয়ান ইসলাম। শাহিন মাস্টারের সভাপতিত্বে এবং শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার সাবেক কাউন্সিলরগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে পৌরভবন প্রাঙ্গণে কাঠবাদাম ও জাম গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে কন্টেইনার কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে। 29 জুন পর্যন্ত 35,18,841 টিইউ কন্টেইনার এবং 13 কোটি 77 লাখ টনের বেশি বাল্ক কার্গো হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে 4,324টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আহমদ আমিন আবদুল্লাহ জানান, দক্ষ ব্যবস্থাপনা, অটোমেশন ও তথ্য প্রযুক্তির আধুনিকায়নের ফলে এই সাফল্য এসেছে। এছাড়া কন্টেইনার জাহাজের গড় অবস্থানকাল কমে 2.38 দিনে নেমে এসেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান হিলালি। এক প্রতিক্রিয়া সভায় তিনি অভিযোগ করেন, বাজেট প্রণয়নে নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের যথাযথ প্রতিফলন ঘটেনি। তিনি বর্তমান মেয়রের দায়িত্ব পালন, বাজেট প্রণয়নের এখতিয়ার, সিটি গভর্নেন্স, জনপ্রতিনিধির অনুপস্থিতি এবং বাজেট বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন। এ সময় তিনি অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের দাবি জানান। কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ সৌরভ হোসেন ও ফার্মাসিস্ট আরিফুল ইসলামের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালের সামনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে সিভিল সার্জন ডাক্তার শেখ কামাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মান্নান, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও জ্যাবের নেতারা অংশ নেন। ঝিনাইদহের মহেশপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উপকরণ বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। উপজেলার 7টি ইউনিয়নের 7 জন মৎস্য চাষীর মাঝে 42 বস্তা মাছের খাবার, 70
হাজার মাছের পোনা, সার ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দিন ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গীতে বিসিক ফকির মার্কেটে ব্যবসায়ী পরিচালনা পরিষদ ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে মাসুম মিয়া সভাপতি ও শরীফ হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা ব্যবসায়ীদের ঐক্য, মার্কেটের উন্নয়ন, যুগোপযোগী মার্কেট ব্যবস্থাপনা ও সকল ব্যবসায়ীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনে মার্কেট পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহ্যবাহী সাঁওতাল বিদ্রোহ দিবস। 1855 সালের সিধু কানু, চাঁদ ও ভৈরবের বীরত্বগাথা স্মরণে দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহযোগিতায় বাংলাদেশ আদিবাসী পার্টি এ আয়োজনের উদ্যোগ নেয়। দিবসটি উপলক্ষে সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদিবাসী অধিকার ও 185 সালের হুল বিদ্রোহের চেতনা তুলে ধরে। পরে প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির বসিলা স্বপন কিসকু, দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রেজিনা হারদার। সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, আদিবাসীদের ভূমি অধিকার এবং সমাজে তাদের সম্মান প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। সাঁওতাল বিদ্রোহের 171তম বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে গতকাল বিকেলে গোবিন্দগঞ্জের কাটা মোড় থেকে শুরু হয় বিক্ষোভ র্যালি। র্যালি শেষে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় অনুষ্ঠিত হয় গণসমাবেশ। এতে বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস স্মরণ করে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও ভূমি সংরক্ষণের দাবি তুলে ধরেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির সভাপতি সুফল হেমব্রম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সহ সভাপতি কমরেড আমিনুল ফরিদ।